কি গো তুমি দিলে না কিছু আমাকে, না দিলে কি করবো? তুমি দিতে বলে তুই তো বললো যে আমি করিয়ে নেবো এখান থেকে, তুমি দিলেই না আমাকে। আচ্ছা আচ্ছা, হ্যালো সবাইকে, শুভ সন্ধ্যা। আচ্ছা, আজকে আমাদের এই যে ওয়েবিনার, তার মুখ্য উদ্দেশ্য হলো যে এই যে বিভিন্ন ধরনের মানে বুথ গুলোতে ভোট হয়েছে, এই 2026-এ আমরা দেখেছি ভোট হয়েছে। হ্যাঁ, নমস্কার নমস্কার। সেখানে যে আগে এক্সিট পোল যেটাকে বলা হয়, আগে কি হতো, আগে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করা হতো, এবার সে সময় অনেকেই উত্তর দিত না বা দিত, বা এইগুলো দিয়ে একটা মোটামুটি ম্যানুয়ালি মানুষরা ডিসাইড করতো যে কিভাবে কি হতে পারে, প্রেডিকশন কি, কারা জিতবে বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আফটার ডেটা সায়েন্স, মেশিন লার্নিং বা এআই, এই বিষয়টা পুরোটাই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি করা হয়। শুধু যে কে জিতবে সেই প্রেডিকশন নয়, এমনকি বিভিন্ন ধরনের যে স্ট্র্যাটেজি, যে কোনো এলাকায় কোনো নেতা কিভাবে প্রচার করবে বা তাদের ন্যারেটিভটা কি তৈরি করবে, অবভিয়াসলি যেটা কলকাতায় যে ন্যারেটিভে মানুষজন খুশি হবে বা ভরসা করবে, সেই জিনিসটা একটা কোনো প্রত্যন্ত গ্রামের মানুষকে সেইভাবে বোঝালে লাভ নেই। তো এই পুরো স্ট্র্যাটেজিটাই তৈরি করা হয় এই ধরনের বিভিন্ন এআই মডেল দিয়ে, যেখানে এক্স্যাক্টলি প্রেডিক্টও করে দেওয়া যায় যে অমুক জায়গায় এতগুলো সিট পাবে। তার জন্য কি দরকার হয়? প্রচুর পরিমাণে ডেটা। এই ডেটাগুলো ম্যানুয়ালি বা বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে মানুষদের থেকে সংগ্রহ করা হয়, যে তাদের তাদের কি বক্তব্য, তারা কি চায়, তাদের সমস্যা কি, তারা কি ডেভেলপমেন্ট চায়, তারা কোন প্রার্থীকে পছন্দ করে, ইত্যাদি ইত্যাদি। সমস্ত এই ডেটাগুলো এই বিভিন্ন মানে এই ইলেকশন স্ট্র্যাটেজিস্টরা তৈরি করে, মানে কালেক্ট করে প্রেডিকশন দেয়। সবসময় যে প্রেডিকশন ঠিক হবে সেটা নয়, তবে অধিকাংশ ক্ষেত্রে এই স্ট্র্যাটেজির জন্য এই প্রেডিকশন হুবহু মিলিয়ে দেওয়া যায়। তো আজ আমাদের সঙ্গে রয়েছে সৌম্যদীপ পাল। সৌম্যদীপ স্যার কি বলে আইএসআই তে ম্যাথামেটিক্স নিয়ে, অঙ্ক নিয়ে গবেষণা করছেন। এছাড়া উনি একজন এআই এক্সপার্ট অ্যাজ ওয়েল। ভোটের আগে উনিও বিভিন্ন জায়গার স্যাম্পল ডেটা নিয়ে এই ধরনের মডেল তৈরি করে দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে এই ডেটা সায়েন্স কাজ করে এবং প্রেডিকশন ঠিক হতে পারে। তো আজকে যেহেতু যারা আপনারা আছেন তারা প্রায় এই কোডিং সম্পর্কে হয়তো কেউ কেউ জানেন, এআই তো ইউজ করেনি, যেগুলো জেনারেটিভ এআই যেমন চ্যাট জিপিটি বা জেমিনি এআই, এইগুলো ইউজ করেনি। কিন্তু এই যে এই ধরনের এআই মডেলকে কিভাবে ডেটা ফিট করিয়ে, এটাকে মেশিন লার্নিং বলা হয়, যেটা মেশিনকে লার্ন করানো, একদম আমরা যেরকম শিখি বা আমি যে আপনাকে কথা বলছি, আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন, ঠিক এভাবেই আমি হয়তো আপনাদের কিছু ডেটা দিচ্ছি, বা সৌম্যদীপ স্যার একটু পরে আপনাদেরকে কিছু ডেটা দেবেন, কারণ কিছু ইনফরমেশন দেবেন যেভাবে কাজগুলো হয়। আমাদের এই কোর্সে বিদ্যাস্তুর যে 9th ব্যাচ হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড ডেটা অ্যানালিসিস উইথ এআই ট্রেনিং মডেল, এর মধ্যে এই ব্যাপারটাও ইনক্লুডেড আছে যে কিভাবে এই ধরনের প্রেডিকশন গুলো করতে হয়। তো হতেই পারে আজকে আপনাদের এরকম জায়গায় আসবে করার সময়, দেখার সময়, যে আপনি কিছু বুঝতে পারছেন না। খুব স্বাভাবিক বিষয়, কারণ এটা হলো গিয়ে ফাইনাল স্টেজ আমাদের কোর্সের, যেটা হয়তো 6th মান্থ গিয়ে আপনারা জানতে পারবেন। বাট যেহেতু এখন ভোট চলছে, মানুষের ইন্টারেস্ট রয়েছে, তো তাই জন্য আমি সৌম্য স্যারকে রিকোয়েস্ট করলাম যে এটার উপর যদি কিছু দেখানো যায়। তো আমি আর সময় নেব না, এবার সৌম্যদীপ স্যারকে বলবো শুরু করতে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ নির্মলাদা। সবাইকে প্রথমেই ওয়েলকাম। একটা নতুন ধরনের জিনিস নিয়ে আলোচনা করছি। আমি জানি না বাংলায় এই ধরনের কাজ নিয়ে কোথাও আলোচনা হয়েছে কিনা। এর কারণটা হচ্ছে গিয়ে বর্তমানে যে সকল প্রেডিকশন মডেল তৈরি করা হয়েছে আমাদের এখানে, সেগুলি প্রত্যেকটি মানে ইচ অ্যান্ড এভরি তৈরি করা হয়
একেবারে পুরনো, মানে একেবারে কম্প্যানিয়ন ইউজার্স, ওকে, একেবারে পুরনো যেটা কনভেনশনাল ওয়ে সেইভাবেই তৈরি করা হয়। কিন্তু এই নির্বাচনটা খানিকটা অন্যরকম ছিল, কারণ কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ, তার সংখ্যা খুব কম, তারা একেবারে নতুন যে পদ্ধতি সেই পদ্ধতিতে কিছু কাজ করার চেষ্টা করেছিল। আচ্ছা, এইবার আমি প্রথমে বলি, আচ্ছা একটু সবাইকে একটুখানি জিজ্ঞেস করলে ভালো হয়, কারণ আমি একা বেশিক্ষণ বকতে পারি না, সবাই একটু কথা না বললে অসুবিধা হয়। ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স এই বিষয়টা কি, এই সম্পর্কে কি কারোর সম্যক ধারণা আছে? যদি থাকে তাহলে কেউ একটু বলো। এনিওয়ান, কোনো অসুবিধা নেই, সে ভুল হতে পারে, ঠিক হতে পারে, কোনো অসুবিধা নেই, কেউ একটা বললে ভালো হয়। এনিওয়ান? স্যার, আমি কি চেষ্টা করতে পারি? অবশ্যই অবশ্যই। ডেটা সায়েন্স হলো যে কোন একটা ডেটা, তার পেছনে সায়েন্সটা কি আছে, যেমন ডেটাকে নিয়ে সেই ডেটার অরিজিন কি, ডেটাটার নেচার কি, ডেটাটাকে নিয়ে আমরা কতটা কি এগোতে পারবো বা কতটা কি বার করতে পারবো, সেটা ডেটা সায়েন্সে আমার মতে। আর অ্যানালিসিস হচ্ছে যে আমাদের কাছে কোনো গিভেন ডেটা আছে, সেই ডেটাটা থেকে ইনসাইট বার করা, সেই ডেটাকে তার হিস্টোরিক কারেন্ট ডেটার কি ট্রেন্ড, সেই ডেটাটা কি বলতে পারে, কি দেখাতে পারে আমাদেরকে পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারটাকে নিয়ে, সেটা ডেটা অ্যানালিটিক্স এর ভিতরে পড়ে, যেটা মোটামুটি ভিজুয়ালাইজেশন মধ্যে ইনক্লুড হয়। ভেরি গুড, ভেরি গুড। অন্য কেউ, অন্য কেউ যদি কোনো পার্সপেক্টিভ দিতে চায়, কেউ একজন, যে কোনো একজন। এখন চুপ করে থাকলে খুব সমস্যা আর কি, কেউ কিছু কথা না বললে। বলবো কি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, নিশ্চয়ই। ডেটা হচ্ছে যে মেইন যে জিনিসটা হচ্ছে, ডেটাকে যদি আবার সেই বাংলা ভাষায় সুন্দর করে বলা যায়, এটা হচ্ছে কিছু আমাদের কিছু তথ্য দিচ্ছে, সাজানো গোছানো তথ্য নয়, একটা কিছু তথ্য দিল, সেইটা থেকে যখন আমরা তার থেকে কিছু খুঁজে বের করার চেষ্টা করছি, সেটা আমাদেরকে কি বলতে চাইছে, সেখানে চলে আসছে ডেটা সায়েন্স। আর এই অ্যানালিটিক্স হচ্ছে তথ্যটাকে ঠিক মতন করে খুঁজে বের করা এবং বোঝা। বেশ বেশ, ওকে। আমি বলি, এই তথ্য বা ডেটা, এটা বর্তমান পৃথিবীর সব থেকে দামি একটা জিনিস, প্রচুর টাকা দিয়ে কিনতে হয় ডেটা। কিন্তু এই ডেটাটা বরাবর কিন্তু এরকম দামি ছিল না। এই যে ডেটা অ্যানালিটিক্স যেটাকে আমরা বলি বা ডেটা সায়েন্স, অর্থাৎ যে পূর্ববর্তীকালে একটা ঘটনা ঘটেছে, ধরা যাক আমি লাস্ট 10 বছর ধরে দুর্গাপুজোতে একটা দোকান দিয়েছি, চেতলা অগ্রণীর সামনে আমি একটা দোকান দিয়েছি শেষ 10 বছর ধরে। শেষ 10 বছর ধরে দুর্গাপুজোর প্রত্যেকটা দিনে ডেটা ফিল্টার সর্ট এন্ড অ্যারেঞ্জমেন্ট উইথ, ওকে কুল, প্রত্যেক দিন পুজোর প্রত্যেকটা দিন আমার কাছে কিরকম ব্যবসা হয়েছে তার একটা হিসেব আমার কাছে আছে, তাই তো? এই হিসেবটার ভিত্তিতে আমি একটা আন্দাজ করতে পারি যে এই বছর যদি আমি দুর্গাপুজোতে দোকানটা দিই তাহলে আমার কেমন ব্যবসা হতে পারে। এই জিনিসটাই, এটাই ডেটা অ্যানালিটিক্স এন্ড ডেটা সায়েন্স। এবার মজার ব্যাপার, এই জিনিসটা, এই যে তথ্য দিয়ে, পূর্ববর্তী তথ্য দিয়ে আমি নতুন তথ্যটাকে আন্দাজ বা প্রেডিক্ট করতে পারছি, এই বিষয়টা পৃথিবীতে প্রথম কে দেখিয়েছিল কেউ বলতে পারবে? নামটা শুনলে তো অনেক, না। ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ভেরি গুড, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল প্রথমেই ঘটনাটা দেখিয়েছিলেন। উনি যে নার্স ছিলেন সবাই হয়তো অনেকেই জানবেন, তো উনি প্রথম দেখিয়েছিলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যে ডেটার সাহায্যে, যে যারা সেনাবাহিনীতে যারা আছে, যারা সৈনিক, তারা যুদ্ধে মরছে না, তারা মরছে অব্যবস্থার জন্যে, তারা মরছে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে আছে হাসপাতালগুলোতে বা ক্যাম্পগুলোতে, রিলিফ ক্যাম্পগুলোতে, সেই জন্য মরছে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম ডেটার ভিত্তিতে কোনো কিছু তৈরি করা গেল, এবং এইখান থেকে বস্তুত শুরু হলো ডেটার পথ চলা। এবং খুব ফ্যাসিনেটিং জিনিসটা, নির্মলতা বললো ভোটের রেজাল্টের কথা, যদিও একটা জাস্ট আমি একটা কারেকশন করি, আমরা কোনো এক্সিট পোলের কাজ করিনি।
এক্সিট পোল যেটাকে বলা হয় সেটি আহ আহ, কালোকে জিজ্ঞেস করে কি কাকে ভোট দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি। আমরা যেটা করেছি প্রেডিক্টিভ মডেল। শুধু নির্বাচন নয়, পৃথিবীর যে কোনো ইভেন্টের জন্য এই প্রেডিক্টিভ মডেল তৈরি করা হয়। যেমন 1 মাসের মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে, আপনারা অনেকেই জানবেন হয়তো। তা ফুটবল বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হতে পারে, এটা নিয়ে পৃথিবীর বহু সংস্থা কাজ করে এবং তারা তাদের সেই মডেলগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রি করে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে এই মডেলগুলোকে, যে কে জিততে পারে, এই মডেলগুলোকে কেনে কারা, কাদের কাছে তারা বিক্রি করে, কেউ কি বলতে পারবে? যে কাদের কাছে বিক্রি করা হয়, যে কারা ইন্টারেস্টেড যে কে জিতবে? কারণ 1 মাস পর তোমরা জেনেই যাও কয়েক মাস পর যে কে জিতেছে। তাহলে আগে থেকে কিনে কারা কিনবে? কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা দিয়ে কিনবে, কারা কিনবে? সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যম। কে কে একটা স্যার বললো? আচ্ছা, একজন লিখেছেন স্পন্সর। স্পন্সর্স, ভেরি গুড। স্পন্সর্স হতে পারে। আর আমি একটা বলবো, হ্যাঁ, আমি আন্দাজ করব, যারা বেটিং করে। সব থেকে বড় এটা, ঠিক মানে আছে। শুনতে আমাদের দেশে শুনতে খারাপ লাগলেও সারা পৃথিবীতে সব থেকে বেশি এরা কেনে হচ্ছে কি, যারা বেটিং কোম্পানিজ গুলো আছে। আমি নামগুলো বলবো না কোম্পানিজ গুলোর, কিন্তু বিভিন্ন বড় বড় বেটিং কোম্পানি যাদেরকে একদম গ্লোবাল জায়ান্টস বলা হয়, তারা এগুলি কেনে। এরা হচ্ছে কি 1 নম্বর বায়ার, একদম ফার্স্ট বায়ার্স এরা হয়। দ্বিতীয় বায়ার্স কারা? এনিওয়ান? যে সব থেকে বেশি কেনে বেটিং কোম্পানি, তারপরেরটা কারা? এনিওয়ান? নর্মাল পাবলিক, হ্যাঁ, যারা নর্মাল পাবলিক যারা দেখতে হয় বা ইন্টারেস্টেড থাকে তারা। না, আমি যারা বিজনেস করবে। আমি নর্মাল পাবলিক, আমি ইন্টারেস্টেড, কিন্তু আমার না। কাছে 1000 কোটি টাকা নেই ওটা কেনার জন্য। যারা এটা নিয়ে বিজনেস করতে চাইবে, মানে ওটাই যাদের বিজনেস হবে। ওটাই যাদের বিজনেস। ওটা কাদের বিজনেস হতে পারে? একটা তো বেটিং হতে পারে, একটা সাংবাদিকদের, সমস্ত নিউজ চ্যানেল গুলো ওদের হতে পারে, স্পন্সর্স হতে পারে, অ্যাড এজেন্সি গুলো, অ্যাড এজেন্সি হতে পারে, শেয়ার মার্কেট শেয়ার মার্কেট। ও ইয়েস ইয়েস ইয়েস। 2 নম্বরে চিরদীপ লিখেছে শেয়ার মার্কেট, এক্স্যাক্টলি। শেয়ার মার্কেট কিনতে পারে এরা, শেয়ার মার্কেট বেচতে পারে। তো এগুলো প্রচুর দামে বিক্রি হয়। এবং আমরা ব্যাচ 8-এ যে ক্লাসটা হচ্ছে, আমাদের ব্যাচ 8-এর প্রায় শেষের দিকে, আমাদের ব্যাচ 8-এর ফাইনাল প্রজেক্টটা হচ্ছে গিয়ে বিভিন্ন কোম্পানিজ গুলো তৈরি করে ফুটবল বিশ্বকাপের প্রেডিকশন। আমাদের ছাত্রছাত্রীরা মিলে আমরাও সাহায্য করব, আমরাও একটি মডেল তৈরি করব এবং আমরা দেখবো যে আমাদেরটা কতটা মেলে, কতটা আমরা জানি না, কতটা আমাদের অজ্ঞতা আছে, তো ইত্যাদি। তো এই সমস্তটা তৈরি হয় ডেটার ভিত্তিতে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে ডেটার ভিত্তিতে কি করে তৈরি হলো? কারণ এই ফুটবল বা যে কোনো কিছু, এই ডেটা আছে, আগের বছর ভোটে এ জিতেছিল, তার মানে তো এই নয় যে এই বছর ভোটেও সে জিতবে, বা আগের বছর ফুটবল বিশ্বকাপ এ জিতেছিল তার মানে তো পরের বছর সে জিত, তা তো নয়। বা আমি যদি শেষ 100 বছর ইতিহাস দেখি ফুটবলে, যে 100 বছর ডমিনেট করেছে সে তো এবছরে সে খারাপ খেলতেই পারে। তাহলে কি করে আমরা এই মডেলগুলো তৈরি করি? এখানে একটা মজার বিষয় আছে, এবং যে কারণে প্রেডিকশন মডেলগুলি ফেল করে। আমি ভোট নিয়ে বলি, যেহেতু ভোটের মডেলটা আমরা একেবারে হাতে গরম তৈরি করেছি কয়েকদিন আগে। প্রথম কথা, আমাদের যে বেস মডেল যেটিকে বলে, বেস মডেল কি এবং কেন, আমরা পরবর্তীতে এটা নিয়ে বিস্তর আলোচনা করব এবং সময় নষ্ট করব। মানে বেস মডেল মানে একদম প্রাথমিক ধাপ, যেটাই আর কি বলা যেতে পারে, একদম সহজ করে একদম পাতি বাংলায় বলে প্রাথমিক ধাপ বেস মডেল। তো প্রাথমিক ধাপে আমরা নিই হিস্টোরিক্যাল ডেটা of the elections or of the results of the football world cup or anything, যেগুলি এত বছর ধরে হয়ে এসছে। সেগুলি দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি যে জিনিসটা কেমন কি হতে পারে। এটি গেল। এরপর দেখি আমরা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, মানে ব্যক্তিদের কেমন কি তাদের ফলাফল হতে পারে। ফুটবলের ক্ষেত্রে এক একটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, ভোটের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে এক একজন ক্যান্ডিডেট বা যারা প্রার্থী তাদের পার্সোনাল পারফরমেন্স।
সেটিকে আমরা প্যারামিটারে একটা যোগ করি। এবং 3 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো কারেন্ট ইন্ডেক্স উইথ হিউম্যান ইন্ডিকেটরস। বিষয়টাকে একটু ছোট করে বলি। ধরা যাক ভোটের ক্ষেত্রে একটি পার্টি সরকারে আছে, আমরা লাস্ট 4-5টা ইলেকশনের রেজাল্ট দেখে আমরা বুঝতে পারলাম যে কি হতে পারে। কিন্তু শেষ ইলেকশন থেকে এই 5 বছরের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলোকে আমরা এবারে আমাদের মডেলের মধ্যে অ্যাকম্পানি করি, মানে আমরা মডেলের মধ্যে দিই। এইবার অনেকের প্রশ্ন আসতে পারে, ধরা যাক একটি ঘটনা ঘটে গেছে, ধরা যাক একটা দুর্নীতি বা কোনো ঘটনা ঘটেছে। এবার এই দুর্নীতি কথাটা, এটা তো কোনো সংখ্যা নয়। আর আমরা ছোটবেলায় কি শিখেছি? কম্পিউটার সংখ্যা ছাড়া কিচ্ছু বোঝে না। তাহলে আমরা কম্পিউটারে এই যে একটা জিনিস, যেটা একটা কোয়ালিটেটিভ জিনিস খারাপ হয়েছে, এই বিষয়টাকে আমরা কম্পিউটারে বা আমাদের প্রোগ্রামিং এ বা আমাদের মডেলে কি করে ইনপুট করব? কেউ বলতে পারবে? তার ধারণা যে কি করে করা হয় এটা? আচ্ছা, কেউ কি এখানে আছে যে খুব মানে খটোমটো লাগছে জিনিসটা? খুব একটা খটোমটো নয়, একটুখানি ব্রড, কারণ এই বিষয়টা একেবারে নতুন। হ্যাঁ, দেবব্রত। হ্যাঁ, হ্যাঁ, যদি কোনো ইন্ডেক্স বানানো যায় ইন্ডেক্সিং এর থ্রু দিয়ে। ভেরি গুড। অনামিকা বলছে নিউমেরিক ওয়েটেজ। ভেরি গুড। এইখানে একটা গন্ডগোল আছে। আমার মনে হচ্ছে এই দুর্নীতি ঘটনাটা, এইটা 10-এর মধ্যে সরকারকে 7 এফেক্ট করবে। তো আমি 7 ভ্যালু নিয়ে নিলাম। 7 ভ্যালু নিয়ে আমি যাবতীয় ক্যালকুলেশন করে একটা প্রেডিকশন মডেল তৈরি করলাম। অন্য কারোর মনে হচ্ছে এইটা 6 এফেক্ট করবে, সে 6 দিয়ে অঙ্কের যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি করে একটা মডেল তৈরি করে উত্তরটা বার করে দিল। আদতে ঘটনাটা এফেক্ট করেছিল জনমানুষে 9। তাহলে কি আমার বা আরেকজন যে 6 নিয়ে করে তাদেরটার সাথে আসলটা মিলবে? না, এইটার জন্য কি করা যেতে পারে? নর্মালাইজেশন 0 to 1 এর মধ্যে স্কেলিং আনা। স্কেলিং টানার পরে যদি গন্ডগোলটা হয়, স্কেলিং আমার মনে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে স্কেলিং এ করলে আমার মনে হচ্ছে 0.5 হচ্ছে, কারণ মনে হচ্ছে 0. স্যাম্পল সেট, আচ্ছা 0.6 হচ্ছে, ঘটনাটা হয়ে 0.8। একই সমস্যা। এটা হতে পারে, আপনি যেটা বলছেন ঠিক। দুটো তিনটে ভ্যালু দিয়ে একটা অ্যাভারেজ করো। অ্যাভারেজ করলে হচ্ছে সবসময়, কারণ আউটলায়ার বলে একটা বিষয় আছে। আউটলায়ার মানে হচ্ছে গিয়ে যে সাধারণত আমরা যে ভ্যালুগুলো দেখি সেই ভ্যালুগুলোর বাইরে গিয়ে একটা ভ্যালু হয়ে গেল। সাধারণত আমরা দেখি ডেটার মধ্যে যে নয়েজ আর কি, সেটা কি আউটলায়ার বলে? হ্যাঁ, একেবারেই। তো এটা আউটলায়ার একটা, একদম স্ট্যাটিস্টিশিয়ান একটা স্ট্যাটিস্টিক্যাল একটা টার্ম। তো এইটা থেকে কি করে মুক্তি পাওয়া যায়, এটা নিয়ে কিন্তু হাজার হাজার গবেষণা হয়েছে। চীনের ফুডান বিশ্ববিদ্যালয় সম্প্রতি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর একটি গবেষণা, সেখানে আমি নিজে কাজ করেছি, সেই গবেষণা পত্রটা আমাদের বেরিয়েছে। এআরভিএক্স অনেকে কেউ যদি পড়তে চাও এই বিষয়ে তাহলে পড়তে পারে আমার গবেষণা পত্রটা, চীনের ফুডান বিশ্ববিদ্যালয় থেকে। কি করে এই সমস্যাটা মেটানো যাবে, কারণ এটা একটা সার্বিক সমস্যা, এবং সত্যি বলতে এই সমস্যাটা কি করে মেটানো যাবে তার উত্তর আমার কাছে বা আমাদের কাছে এখনো নাই। কি করে কমানো যেতে পারে? একটু ইন্টারাপ্ট করে একটা কোশ্চেন করবো। হ্যাঁ, অবশ্যই। আপনি ওই দুর্নীতির কথাটা বললেন বলে আমার একটা ইন্টারেস্টিং পয়েন্ট মনে হলো। শুধু দুর্নীতি নয়, এমন কিছু কিছু ভ্যারিয়েবল মানে যেটা আপনার ডিসিশনকে প্রভাবিত করতে পারে আর কি, সেগুলো অনেক সময় হয়তো কোয়ালিটেটিভ থাকে, কোয়ান্টিটেটিভ থাকে না। তো সেইগুলো কি করে কোয়ান্টিফিকেশন করব সেইটা একটু যদি বলেন। মানে দুর্নীতি একটা কেস, এটা তো একটা ইমোশনাল জিনিস, তো এইটার কোয়ান্টিফিকেশন কি করে হবে? এক্স্যাক্টলি। এবং এইটার জন্য মানে আমি আচ্ছা প্রথম প্রশ্নটা উত্তরটা দিয়ে তারপর এই প্রশ্নটা আমি আসছি। ওকে, আমি এক এক করে বলছি। প্রথম কথা হচ্ছে কি করে আমরা এই যে একটা রিস্ক ফ্যাক্টর থাকে যে আমাদের এটা মিলবে কি মিলবে না, কারণ আমরা ভাবছি 10-এর মধ্যে 5, কেউ যে 6, আসল হলো 9। এইটা কি করে আমরা ম্যানেজ করবো?
এর প্রশ্নের উত্তর আমাদের কাছে নাই। এটা কি করে কমাবো তার উত্তর আছে। বিভিন্ন ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশনের ফলে আমাদের বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপটিমাইজেশন টেকনিক বলা হয়। সে জটিল যোগ বিয়োগ গুণ ভাগের গল্প, সেই জটিল যোগ বিয়োগ গুণ ভাগ করে কিছুটা কমানো যেতে পারে। এর বাইরে এখনো খুব একটা কিছু উপায় নাই। আর একটি মাত্র উপায় আছে, সেটা হলো যে আসলে স্যাম্পেল সাইজ নিয়ে নেওয়া। স্যাম্পেল সাইজ মানে মানুষের সাথে গিয়ে কিছু কথা বলা। এবারে স্যাম্পেল সাইজ থেকে মানুষ যাতে বেরোতে পারে তার জন্যই এত গবেষণা, কারণ এই স্যাম্পেল কালেকশন একটি অতীব সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ একটা বিষয়। একটা সামান্য স্যাম্পেল জোগাড় করতে গেলে যে টাকা খরচ হয় এবং যে পরিমাণ সময় ব্যয় হয়, আমি একটা কথা বলছি এবং খানিকটা খারাপ লাগবে, মানে অর্ধেক জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন জায়গাতে যে বলে যে কি সমীক্ষা, নির্বাচন সমীক্ষা বা ইত্যাদি, যে 294টা বা ভারতের 543টা কনস্টিটিউশনে ঘুরে কাজ করেছে, আমার বেশ খানিকটা সন্দেহ আছে এটার উপর। কারণ এটি প্রচুর খরচ সাপেক্ষ সময় এবং এটি প্রচুর সময় সাপেক্ষ বটে। তো ফলত এইটা থেকে বেরিয়ে আসার জন্য একটা কাজ করে। তো এইটা নিয়ে আমরা পরবর্তীকালে আমাদের ক্লাসে আমাদের ম্যাথমেটিক্যাল মানুষের আলোচনা করব। এবার দেবব্রতের পরের যে প্রশ্নটা, যে হিউম্যান ফ্যাক্টর, ছোট ছোট হিউম্যান ফ্যাক্টর, যে ইমোশনাল ফ্যাক্টর, যেগুলোকে আমরা মিস করে যেতে পারি, তাই তো? হ্যাঁ, রাইট। এটার জন্য একটা নতুন একটা টেকনিক ইউজ করা হয়েছে। ধরা যাক ভোট নিয়ে কাজ হচ্ছে, ইলেকশনের মডেল নিয়ে কাজ করছে। যারা কাজ করবে বেশিরভাগই তো ডেটা সায়েন্টিস্ট, তাই না? বা ম্যাথমেটিক্যাল সায়েন্টিস্ট। সেই টিমে থাকবে কয়েকজন সোশ্যাল সায়েন্টিস্ট বা সোশিওলজিস্ট। তাদের কাজ হবে, আমি অঙ্কের ছাত্র, সমাজ বিজ্ঞানে কি হচ্ছে সেটা বলা মানে আমার কাজ নয়, মানে আমি জানবো না, আমার পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু যে সমাজ বিজ্ঞান নিয়ে যার পড়াশোনা, যে সমাজ বিজ্ঞান নিয়ে কাজ করে, তার পক্ষে জানাটা অনেক সহজ। তেমন যখন ফুটবল বিশ্বকাপ নিয়ে কাজ হচ্ছে, তখন ডেটা সায়েন্টিস্টদের সাথে ফুটবল অ্যানালিস্ট যারা হয় বা সিনিয়র জার্নালিস্ট যারা হয়, তাদেরকেও টিমে নেওয়া হয়। যেমন আমি বলি, আমি যে টিমটা ভোটের জন্য অ্যানালিস্ট প্রেডিকশন মডেল কাজ করেছিলাম, আমরা সেখানে আমাদের সাথে একজন সোশিওলজিস্ট ছিলেন যিনি সমাজ বিজ্ঞান পড়াশোনা করেছেন, এবং একজন খুব বড় একজন সাংবাদিক ছিলেন যিনি বহু বছর এই ভোট নিয়ে কাজ করেছেন সাংবাদিক হিসেবে। এই ফ্যাক্টরস গুলোকে আমরা সেইভাবে ডিফাইন করার চেষ্টা করি। দিনব্রত, বোঝা গেল? বুঝতে পেরেছি। ঠিক আছে, তো মানে আমরা পুরো জিনিস এখনো অটোমেটেড হয়ে যায়নি, কিছুটা এর মধ্যে এখনো আমাদের একটা বড় অংশ এখনো আমাদের ম্যানুয়ালি আছে। এবং আমি জানি না, অনেকে বলে যে এআই চাকরি খেয়ে নেবে, আমি জানি না এই চাকরিগুলোকে এআই কি করে খাবে। তো নমস্কার, আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বলছিলাম যে এবারে যতগুলো নিউজ চ্যানেল এক্সিট পোল দেখিয়েছে, তারা কি এই পদ্ধতি অবলম্বন করেননি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যতগুলো এক্সিট পোল দেখিয়েছেন কোনোটাই কিন্তু সঠিক ছিল না। তার অনেকগুলো ফ্যাক্টর থাকেই এই ইলেকশনের ওপর। তো আপনারা কি কোনো প্রেডিকশন করেছিলেন এবং সেটা কি মিলেছিল? সেটা যদি একটু কাইন্ডলি ডিসকাস করেন পরে ভালো হয়। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কি, আমরা যে পদ্ধতিটা ইউজ করবো, আমি এখনো বলিনি আমি কি পদ্ধতিটা ব্যবহার করবো। সেটা হচ্ছে, আমি ছোট করে একটু বলে দিই যে এইটি কি বলা হয় মন্টে কার্লো সিমুলেশন, মন্টে কার্লো পদ্ধতি। এই পদ্ধতিটা কি না, আমরা ডেটার ভিত্তিতে একটা সিস্টেম তৈরি করলাম। এই ডেটা বা হিউম্যান ফ্যাক্টর যেগুলিকে বললাম আমি, বা অন্যান্য আনুষঙ্গিক ফ্যাক্টর, এইগুলোকে নিয়ে একটা সিস্টেম তৈরি করি। আমাদের কাজ হবে, সিস্টেমটা তৈরি হয়ে গেল, তার মানে কি সিস্টেমটা কি 2026 ফুটবল বিশ্বকাপ বা 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট। আমাদের কাজ হবে মন্টে কার্লো সিমুলেশনে 10 লক্ষ বার বা 20 লক্ষ বার বা 30 লক্ষ বার এই নির্বাচনটিকে চালানো, ভার্চুয়ালি চালানো, বা এই ফুটবল বিশ্বকাপটিকে চালানো। চালিয়ে দেখবো আমরা কি রেজাল্টটা হচ্ছে। এইটিকেই বলা হয় প্রেডিক্টিভ মডেলিং।
যেটি আমরা করেছি। এবং আমার ধারণা যে নিউজ এক্সিট পোল যেগুলি হয়েছে সেগুলি প্রেডিক্টিভ মডেল ইউজ করে না, তারা অনেকটা কনভিনিয়েন্ট একটা ওয়েতে কাজ করে, সেটা হচ্ছে গিয়ে কনভেনশনাল ওয়েতে। সেটা হচ্ছে গিয়ে কিছু স্যাম্পল তারা নেয়, সেই স্যাম্পলটার উপর টাইম সিরিজ ইন্ডেক্স করে। টাইম সিরিজ ইন্ডেক্স মানে হচ্ছে কি এটা থেকে এটা হতে পারে, তার মানে এটা থেকে এটা হতে পারে, এই ইন্ডেক্স নিয়ে তারা কাজ করে, বা বা ফরকাস্টিং মডেল। কিন্তু আমরা পুরোটা করছি প্রেডিক্টিভ মডেলে, যেটা কি আমরা আমাদের এই কোর্স আউটকাম সেটাই আর কি, মানে আমাদের কোর্সে এখন শেষ ধাপটা আমাদের মন্টে কার্লো সিমুলেশন আর কি, যেখানটা আমরা ভার্চুয়ালি একটা জিনিসকে 10 লক্ষ বার 20 লক্ষ বার বা বারবার চালিয়ে চালিয়ে দেখবো যে কি হতে পারে। 10 লক্ষ বারের মধ্যে যদি ব্রাজিল 5 লক্ষ বার বা 6 লক্ষ বার বিশ্বকাপটা জেতে, তার মানে 60% ব্রাজিলের চান্স বিশ্বকাপ জেতার, তার মানে বাকিদের চান্স 40%। কিন্তু বাকিদের চান্স 40% মানে বাকিরা কি জিততে পারবে না? না, তারা জিততে পারবে, কারণ 4 লক্ষ বার তারাও চ্যাম্পিয়ন হয়েছে। এইটাই হলো মজা এই প্রেডিক্টিভ মডেলিং এ, যে এইখানটা আমি কিন্তু একদম বলে দিচ্ছি না কি হতে পারে, আমি একটা রেঞ্জ দিচ্ছি যে এরকম হতে পারে, এবং দ্যাট ইজ দ্য নিয়ারেস্ট উই ক্যান প্লে দ্য ফিউচার। যখন মন্টে কার্লো সিমুলেশন প্রথম যখন একেবারে যখন প্রোগ্রামিং এর সাথে কানেক্ট করা হয়েছিল 2005-6 সালে, তখন বলা হয়েছিল এই কথাটা যে মন্টে কার্লো সিমুলেশন ইজ দ্য ক্লোজেস্ট উই ক্যান গেট দ্য ফিউচার। একেবারে ভবিষ্যতে সব থেকে কাছাকাছি এটাই হতে পারে, এর বেশি কিছু না এখনো অব্দি। আমি জানি না পরবর্তীকালে কি অপেক্ষা করে আছে। তো হ্যাঁ, আমরা কিছু মডেল বানিয়েছি, আমরা কোনো এক্সিট পোল করিনি, আমরা কিছু মডেল বানিয়েছিলাম, কয়েকটা আমি দেখাচ্ছি আর কি। আমি আশা করছি আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবো। জাস্ট আমরা কয়েকটা বিধানসভা ধরে ধরে কাজটি করেছিলাম। হুম, আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, দেবব্রত কি, দেবব্রত হ্যাঁ প্রশ্ন আছে বল। যার প্রশ্ন আছে বলতে পারো, কেউ হাত তুলেছে, দুজন হাত তুলেছে দেখতে পাচ্ছি আমি। দেবব্রত প্রশ্ন আছে? ভিজিবল, ওকে। এইটা মালতীপুর। মালতীপুরে আমরা কি দেখিয়েছিলাম যে তৃণমূল জিততে পারে, এবং যেহেতু মালতীপুরে কংগ্রেসের মৌসুম বেনজির নূর ছিল এবং একটি ভালো একটি রেজাল্ট হতে পারে, তার জন্য আমার এই ফরকাস্টিং মডেলটা আমরা বানিয়েছিলাম এখানটায়। আচ্ছা, এইটা কি সেটা কি বোঝা যাচ্ছে যে জিনিসটা কোথায় কোনটা দেওয়া আছে? কেউ একজন বলো, কিছু বুঝতে পারছে যে কি এখানটায় বলা আছে এইটাতে, এই এই ডেটা সেটটায় কি বলা আছে? এনিওয়ান? হ্যাঁ, এখানে যেটা বুঝতে পারা যাচ্ছে, মানে আপনি যে গ্রাফটার কথা বলছেন কি? গ্রাফটা মানে আমি জাস্ট এই উইং, এই যে বার ডায়াগ্রাম যেটা দেওয়া আছে, দুটো বার ডায়াগ্রাম কি বলছে? জেতার প্রবাবিলিটি আর কত পার্সেন্ট ভোট পেয়েছে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে তৃণমূল 60, এটা ফরকাস্টিং মডেল কারণ এটা আমরা ভোটের আগে করেছিলাম আর কি। তো এখানে হিস্টোরিক্যাল প্লাস টার্ন আউট প্লাস ইভেন্ট ডিকে প্লাস সিনারিওস প্লাস মন্টে কার্লো, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমরা এখানে বলেই ছিল যে তৃণমূল এখানে কিন্তু 61.7% জেতার সম্ভাবনা, মানে তৃণমূলের জেতার সম্ভাবনা বেশি, কংগ্রেসের আছে বাট কম। এটা হচ্ছে ভোট শেয়ার, তৃণমূল 41% কাছাকাছি, বা ভোটটা এখান থেকে এতটা নামতে পারে, এখান থেকে এত নামতে পারে, বিজেপি এত পেতে পারে ইত্যাদি, লেফটরা এত। এবং কয়েকটা সিনারিওতে ভাগ করেছিলাম। কি সিনারিও? বেস সিনারিও, অ্যান্টি আইএনসি মানে কংগ্রেস বিরোধী ভোট হলে, তৃণমূলের ওয়েলফেয়ারে ভোট হলে, বা সমস্ত ভোট যদি কংগ্রেসের কাছে কনসলিডেট করতো তাহলে কি রেজাল্ট হতে পারতো, বা বর্ডারের যেহেতু একদম বর্ডার অঞ্চল, তো বর্ডার পোলারাইজেশন হলে কি হতে পারতো, বা টার্ন আউট বেশি হলে কি হতে পারতো। এই সমস্ত ইভেন্ট গুলোকে কিন্তু আমরা এখানে করেছিলাম, এবং করে আমরা বলেছিলাম যে মোটামুটি তৃণমূল জেতার সম্ভাবনা বেশি। এবং যদি রেজাল্ট আপনারা দেখেন, মালতীপুরের সম্ভবত মালতীপুরে তৃণমূল বিপুল ভোটেই জিতেছে আর কি। তো এইটি একটা দেখালাম, ওকে। আরেকটা দেখাই।
এটা পর পর খুলছে না কেন আমি বুঝতে পারছি না। এত ঝামেলার না এটা। হ্যাঁ, বলছি আমি কি একটা কোয়ারি করতে পারি? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনি তো পশ্চিমবঙ্গের বিধানসভার 2026 সালের ভোটের প্রেডিক্টিভ মডেলটা দেখিয়েছেন আর কি, মানে এখন যেটা এই মাধবপুরের যে বিধানসভার এটা দেখালেন আর কি। হ্যাঁ হ্যাঁ বলো। আউট অফ কিউরিওসিটি জিজ্ঞেস করছি, জেনারেলি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে স্বাধীনতার যে ভোটগুলো হয়েছে আর কি, তাতে দেখা গেছে যে কিছুদিন মানে বেশ কয়েক বছর একটা করে সরকার থাকে, তারপরে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোটে তারা চলে যায়। সেটা বামফ্রন্ট আমলেও হয়েছে, তার আগের আমলেও হয়েছে আর কি, টিএমসি আমলেও মোটামুটি আমি ধরে নিচ্ছি সেরকম। তো এই ফ্যাক্টরটাকে কি আপনারা ক্যালকুলেশনে কোনোভাবে মানে এনেছিলেন মানে আপনাদের মডেলে? একদম একদম একদম। আমি এটা নিয়ে অনেক জায়গায় বহুবার অনেক জায়গায় বলেছি। আমি রিসেন্টলি একটা ডিসকাশনেও বলেছি এটা কেন হয়েছে আর কি। কারণ এগুলো বিভিন্ন কারণ আছে। কারণ পশ্চিমবঙ্গের ইলেকটোরাল মডেলটা হচ্ছে গিয়ে ভারতের বিভিন্ন জায়গায় যেটা বাইপোলার মডেল, পশ্চিমবঙ্গে মাল্টিপোলার মডেল ছিল বরাবরে। তো ফলত যখনই একটা সমাজ বিজ্ঞানের যে যখনই কোন একটা বড় একটা শক্তি যখন সরকারে আসে, এবং যেহেতু মাল্টিপোলার সিস্টেম, বিরোধী ভোট ভাগ হয়ে যায় এবং বিরোধী ভোট ভাগ হয়ে গিয়ে কনসলিডেশনটা হয় না। এবং এইটি পশ্চিমবঙ্গ কেন যে কোনো মাল্টিপোলার সিস্টেমে এটা হয় আর কি। এটা নিয়ে অনেক জায়গায় আলোচনা আমি করেছি এটা নিয়ে। তো আমরা এই কনসেপ্টটা রেখেই আমরা করেছি এই কাজটা। আচ্ছা, এটা নিয়ে বহুবার আমি বলেছি এবং আমাদের মডেলেও এটা বলা আছে যে এই যে অনেক কয়েকটা আসন দেখাবো আর কি, কয়েকটা আসনে আমরা করেছিলাম, ওখানে পরিষ্কার বলা আছে যে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি যে লড়াইটা খুব কাছাকাছি লড়াই হতে পারে এবং সেই লড়াইটা ডিফাইন করবে বামেদের খুব কম ভোটটা। ঠিক আছে, না বেসিক্যালি আমি এই কোয়ারি গুলো করছি কারণ আমি অ্যাকচুয়ালি মেশিন লার্নিং, মেডিকেল ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করি। সেখানে ফিচার এক্সট্রাকশনের বিশেষ কিছু গুরুত্ব আর কি আমরা পাই, কোন ফিচারটা নেব কোন ফিচারটা নেব না। আপনাদের তো এগুলো ডাইরেক্টলি আপনার প্রেডিক্টিভ মডেল এই ধরনের কাজ করেন, তো মানে আপনারা যে ভ্যারিয়েবল গুলো ঠিক করেন সেগুলো ডাইরেক্টলি অ্যাজ এ ফিচার আমি ধরে নিতে পারি। হ্যাঁ মানে দেখুন, মানে প্রত্যেক মানে মডেলিং এর একটা ওপেন সিক্রেট আছে। ওপেন সিক্রেটটা হচ্ছে কি আপনার প্রত্যেকটি নতুন মডেলে নতুন রকমের ফিচার অ্যাড করতে হবে। ঠিক আছে, মানে এই যে 2026-এর প্রেডিকশন মডেলে আমরা যে ফিচার গুলো কাজে লাগিয়েছি, যেগুলো দিয়ে কাজটা করেছি, আমি নিশ্চিত বলছি 2031 আমাদের একদম স্ক্র্যাচ থেকে তৈরি করতে হবে। আচ্ছা, হ্যাঁ আমি নিশ্চিত ভাবে বলছি একেবারে স্ক্র্যাচ থেকে তৈরি করতে হবে আমার। এবং আমি বহু জায়গায় এটা আমি আলোচনা করে হচ্ছি যে আমাদের যে টিমটাই কাজটা আমরা করেছিলাম আর কি ভোটে, আমাদের মেন লক্ষ্য কিন্তু 2026-এর ফুটবল বিশ্বকাপ। ঠিক আছে, আচ্ছা সেটা আমাদের মডেলটা প্রায় রেডি হয়ে এসছে আর কি। এটা আমার ছাত্রদের সাথে না, এটা আমার নিজেদের আমাদের টিম আছে আর কি, তারা কাজ করি আর কি। আপনি 2030-এর যে মডেলটা তৈরি করবেন মানে যখন আবার একটা ইলেকশন হবে 5 বছর বাদে, সরি 31-এ, তো তখন যে ভ্যারিয়েবল গুলো মানে বেসিক্যালি আপনি যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো এবারে নিয়েছেন, আপনি তো বলছেন যে 31-এর ইলেকশনের জন্য আপনাকে স্ক্র্যাচ থেকে তৈরি করতে হবে, তাহলে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো আপনি যে নেবেন সেগুলো তাহলে আপনারা সেই যে ভ্যারিয়েবল গুলো ডিসাইড করেন, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো যেগুলো আপনার মডেলে এফেক্ট করতে পারে সেগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট নাকি নন সিগনিফিকেন্ট, এই যে ভ্যারিয়েবল গুলো আপনি নেন আর কি, এই ভ্যারিয়েবল গুলো মানে আপনি মানে কিভাবে কালেক্ট করেন? এটা কি শুধু স্ট্যাটিস্টিশিয়ান দিয়েই করেন নাকি আপনি যেটা বললেন যে? একেবারেই না। আমাদের টিমে একজন খুব সিনিয়র, একজন কলকাতায় খুব মানে পরিচিত একজন সিনিয়র সাংবাদিক আছেন আর কি। আচ্ছা, ওকে। এবং একজন সোশিওলজিস্ট আছেন। তো তাদের, এবং আশা করছি 31 অব্দি আমাদের টিমটাকে আরো বাড়াতে পারবো আমরা। ওকে, আপনাদের এই মডেলিং করতে মানে আপনাদের এই মডেলিং এর জন্য যে আপনারা যে স্যাম্পল ডেটা কালেক্ট করেন আর কি, সেইটা কি আপনারা ডোর টু ডোর ক্যাম্পেইন করে করেন নাকি না কিভাবে করেন? আমরা থার্ড পার্টি নিই। থার্ড পার্টি আছে, ওকে। তাদেরকে আপনারা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো দিয়ে দেন, সেই বেসিসে ওরা আর কি সার্ভে করে এগুলো তোলে মানে ডেটাগুলো। এটা থার্ড পার্টি থেকে ডেটা কালেক্ট করতে হয়। আচ্ছা, যেমন অনেক ওপেন সোর্স প্ল্যাটফর্ম আছে, যেমন গিটহাব আছে, ক্যাগেল আছে, যেখানে অনেক থার্ড পার্টি ডেটা ফ্রিতে পাওয়া যায়।
না সেগুলো তো হলো আপনার মডেলিং করার জন্য, কিন্তু আমি বলছি স্পেসিফিক্যালি 2026-এর জন্য বা 2031-এর জন্য যেটা করবেন, তার জন্য যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো আপনি না ডিসাইড করলেন আপনাদের এক্সপার্ট যারা রয়েছে তাদের কাছ থেকে, তারপরে যে তার প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের রেসপেক্টে যে আপনি যে ডেটাগুলো কালেক্ট করবেন, মানে একটা পার্টিকুলার রো এর যে পুরো ডেটাটা নেবেন, মানে একটা রো মানে তো একটা পার্সন, তো সেই যে ডেটাগুলো কালেক্ট করবেন সেটা তো সার্ভে করে তো। হ্যাঁ, একদম 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 মানে আমরা সেটা বলে দেওয়া হয় আর কি যে কিভাবে, এবং আমাদের স্যাম্পল সাইজ খুবই কম থাকে, কারণ আমাদের আচ্ছা। স্যাম্পল সাইজ আমরা মেনলি নিয়ে হচ্ছে কি আমাদের ওই হাওয়াটা বোঝার জন্য, আর কিছুই না। বুঝতে পেরেছি। এবার পাখি কথা হাওয়াটা বোঝানো আমরা স্যাম্পলিংটা করি, আমাদের বুঝতে পেরেছি। আসল কাজটা এসিতে বসেই, হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, সেটা জানি আমি। আসল কাজটা এসিতে বসে ঘন্টার পর ঘন্টা কফির পর কফি খেয়ে আর কি। কিন্তু র মেটেরিয়াল যেগুলো আর কি যেটার উপর আপনি করবেন সেটা আপনাকে মানে কালেক্ট করিয়ে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবছর ভোটে সব থেকে একটা মজার একটা ইন্টারেস্টিং জিনিস ছিল যে টালিগঞ্জ বিধানসভা যেখানে অরূপ বিশ্বাস হেরে গেছিল। হুম। মজার ব্যাপার, আমাদের যে প্রেডিকশন মডেল ছিল, আমি জাস্ট দেখাই, এই যে এটা কিন্তু টালিগঞ্জের প্রেডিকশন মডেল ছিল আমাদের, এবং সেখানটা দেখা যাচ্ছে আমরা কিন্তু বিজেপিকে এডস দিয়েছিলাম। তো কিছু কিছু মেলেওনি, যেগুলো মেলেনি সেগুলো আমি দেখাবো, কারণ যেগুলো মিলেছে সেগুলো দেখিয়ে একপাক্ষিক ক্লাস হয়ে যায় আর কি। যেগুলো মেলেনি আমি সেগুলো দেখাবো, এবং কেন মেলেনি সেটা আলোচনা করবো আর কি। আচ্ছা, ঠিক আছে, কেউ ওটা হাত তুলেছে বোধহয়, কারো কিছু প্রশ্ন থাকলে একটু বলতে পারে। আমার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ যে আমি নেটওয়ার্কটা চলে গেল ফট করে, হ্যাঁ। যে ওখানে যে ওই যে বলছিলেন আপনি যে আমরা টিমটাকে আরো বাড়াবো এবং 2030 অর কোন একটা সময় আমরা আরো বড় করেই প্রেডিক্টিভ মডেল গুলো বানাবো, অল দিস থিংস। তো এটার জন্য স্পন্সর কে করে এই কাজগুলোর জন্য? বিকজ হোয়াট আই বিলিভ কি এর জন্য একটা বড় টিম দরকার, একটা বেশ ভালো অ্যামাউন্ট টাইম দরকার। তো স্পন্সর আমি এটা নিয়ে লিখেছিলাম যে আমাদের মেন কাজটা হচ্ছে কি 2026-এর বিশ্বকাপ, যেটার জন্য আমরা স্পন্সর পাই রেডি, আচ্ছা এবং ইলেকশন ফিল্ডটা ছিল আমাদের একটা কৌতূহল, যেটার জন্য আমাদের নিজেদের ট্যাগ থেকে টাকা গেছে। কারণ এটার জন্য এটা রিস্কিও ছিল, মানে টাকা নিয়ে করাই কাজটা রিস্কিও ছিল তখনকার পশ্চিমবঙ্গের যা অবস্থা। আমরা সেদিকে যাইনি একেবারে, এবং আমাদের টিমে যারা আছে মানে ওই থার্ড পার্টিতে খরচ করা ছাড়া আমাদের সেরকম কোনো খরচ নাই। কেউ যদি কাজটাকে ঠিক করে ভালোবেসে করতে চায় তাহলে সত্যি কথা বলতে তাহলে নিজের প্রতিদিনের সময় থেকে কিছু করে দিয়ে দিয়ে করা যায়। দেবব্রত, হ্যাঁ প্রশ্ন। বেসিক্যালি আমার ওই মানে আপনাকে যেটা বলছিলাম, আমি তো এমএলএ এর কাজ করেছি, তো আমি যেটা মেন প্রবলেম ফেস করেছি আর কি, মানে আমাদের মতো দেশে, মানে ইন্ডিয়ার মতো দেশে এখনো অব্দি মানে স্টিল ইন 2026 ডেটা রিজার্ভ করার মানে সুনির্দিষ্ট গভর্নমেন্ট পলিসি বোধহয় এখন এক্সিস্ট করে না। না তো পলিসি নেই, এবং তার থেকে বড় কথা যে ইমেল ট্রেনিং এর জন্য যে বিপুল ইলেকট্রিসিটি খরচ, যারা কাজটা করেছে হয়তো তারা কিছুটা আইডিয়া আছে, একটা প্রচুর ইলেকট্রিসিটি খরচ হয়। মানে আপনি জিপিইউ এর কথা বলছেন তো? হ্যাঁ, ক্লাস্টার জিপি, আমরা ক্লাস্টার জিপি ইউজ করেছি, এবং সেই ক্লাস্টার জিপিউটা এক্সেস আমার কাছে আছে, কারণ আমি আমি টুরিং কোম্পানির প্রোটোটাইপ সায়েন্টিস্ট হিসেবে কাজ করি। মানে আমার মূল কাজ হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো প্রোটোটাইপ তৈরি করা। তো ফলত আমরা বিভিন্ন আমাদের মানে আমাদের ক্লায়েন্টের কাছে আমরা থার্ড পার্টি হিসেবে কাজ করি। আমাদের কাছে ক্লায়েন্ট আসে, যে কোনো আপনারা যে এআই গুলো ইউজ করেন তাদের মধ্যে থেকে অনেক ক্লায়েন্ট আমাদের কাছে এসছে, এবং তাদের প্রোডাক্ট তৈরি করি। তো তাদের জিপিইউ গুলোকে আমরা ইউজ করতে পারি, সেটা মানে আমাদের ক্লজের মধ্যেই আছে। তো সেই জিপিইউটাকে আমরা কাজে ব্যবহার করি আর কি। এই জিপিইউটা মানে তাদের বেসিক্যালি ডেটা সেন্টার আছে, আপনি তাদের জিপিইউটা ইউজ করেন আর কি, তারা তাদের অ্যাক্সেসটা দেয় মানে কম্পিউটেশনালটা করা, মানে কম্পিউটেশনটা করার জন্য। একেবারে যদি নিজেদের পকেট থেকে জিপিইউ ইউজ করতে তাহলে করতে পারতাম না আমরা এটা। হ্যাঁ বুঝতে পেরেছি আমি, আমরাও অনেক কাজ করতে পারিনি ওই কারণে, কারণ আমাদের সেরকম ইনফ্রাস্ট্রাকচার এখনো নেই।
তো এবারে আমি একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করি আর কি, সুতরাং জানেন তো গভর্নমেন্ট অর্গানাইজেশনের পলিসি একটা বিশাল বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় কাজের ক্ষেত্রে, মানে প্রবলেম করে, অনেক সময় হেল্প করে, অনেক সময় প্রবলেম করে। ফলত আর ইনফ্রাস্ট্রাকচার মানে মানে ভয়ানক সেটা, মানে যদি আমরা যদি এই লোকালি যদি কাজটা করতে মানে ক্লাউডে যদি না করে আমরা যদি লোকালি করতে চাইতাম, ভয়ানক খরচ, এত খরচ কোত্থেকে দেবো? এক্স্যাক্টলি। মানে এটার জন্য আমি জানতে চাইছিলাম যেগুলো এইসব কাজগুলো স্পন্সরশিপ কোথা থেকে পাওয়া যায়। মেইন জিনিসটাই তো হচ্ছে যে এই ধরনের কাজগুলো খুব কস্টলি কাজ। একেবারেই তাই। এবং মানে আমরা কিছু কিছু প্রজেক্টে স্পন্সর পাই, কিছু কিছু প্রজেক্টে পাই না। যেমন এই ভোটের জন্য আমরা স্পন্সর পাইনি। না, আমার এখানে কোয়েশ্চেন হচ্ছে যে এই যে ইনস্টাগ্রাম বা ফেসবুক, এখানে আমরা দেখছি যে দিনে রাতে এরা প্রোডাক্ট বের করে দিচ্ছে। এরা তো একটা কোথাও প্রোডাক্ট অ্যানালিটিক্স করছে, একটা রিসার্চ করছে, তারপরে আসছে। তো এরা মানে এত স্পন্সরশিপ কোথা থেকেও কিভাবে করছে? হ্যাঁ, আমি জাস্ট এটা বলি, বেসিক অ্যানালিসিস এর জন্য কিন্তু আমাদের কাছে যে ওপেন সোর্স প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলোই এনাফ। আচ্ছা, মানে ক্যাগেল ওয়ান অফ দ্য ডেটা নেবো। আমাদের কাছে জুপিটার নোটবুক আছে, আমাদের কাছে গুগল নোটবুক, গুগল কোল্যাব নোটবুক আছে, যেখানটায় আপনি প্রায় 120 জিবি মেমোরি পাবেন এবং 16 জিবি মতো র্যাম পাবেন বেসিক, মানে বেসিক ফ্রি প্ল্যানে। যদি একটু পয়সা খরচা করতে চান, মানে যদি মাসে যদি 2-3 টাকা খরচা করতে, তাহলে আর একটু বেশি পাবেন। তো এইগুলো থেকে একটা বেসিক ডেটা অ্যানালাইসিস সম্ভব, বেসিক ডেটা স্ট্রাকচার প্রেডিক্টিভ মডেলিং সম্ভব। আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করব আপনাদের। আমি দেখুন, আমি যে কাজগুলো করেছি তাতে ডেটা, আমি তো বললাম আমাদের মতো দেশে আর কি ডেটা প্রিজার্ভ হয় না বলে খুব একটা ভালো ডেটা পাইনি, কিন্তু আপনারা অনেক সময় মানে এই যে সার্ভে করেন বা থার্ড পার্টি দিয়ে সার্ভে করান, তাতে অনেক ডেটা পান। আপনাদের কি বিগ ডেটার কোনো প্রসেসিং আপনারা করেন হ্যাডুপ বা ওই ধরনের সিস্টেমে? হ্যাঁ, মানে কিছু কিছু ক্ষেত্রে করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই সেটা মানে ম্যাপ রিডিউস যে জিনিসগুলো রয়েছে আর কি। একেবারে কিছু কিছু ক্ষেত্রে মানে অবশ্যই আপনাদের তো দুটো পার্ট এখানে, আমি যেটা বুঝতে পারছি আপনাদের মানে হিউজ, যে এই ধরুন এত জনসংখ্যার বেসিসে আপনি যে ভোটের যে ক্যালকুলেশনটা করবেন, এর দুটো পার্ট। একটা হচ্ছে আপনাদের কম্পিটিশনাল মডেলের পার্ট, ম্যাথামেটিক্যাল মডেলটা কি হবে, আর দ্বিতীয় হচ্ছে যে ম্যাথামেটিক্যাল মডেলটা চলবে সেটা যদি মানে তার যদি ডেটা ইনপুট ডেটাটা আর কি হিউজ হয়, দেন ইউ ক্যান গো ফর বিগ ডেটা অ্যানালিটিক্স আর কি। তো সেই আপনারা কি বিগ ডেটা অ্যানালিটিক্সটা করেন? হ্যাঁ, অবশ্যই। মানে কিছু কিছু ক্ষেত্রে অপশন থাকে না, কিছু কিছু ক্ষেত্রে ডেটাগুলো এমনই স্ক্যাটার্ড হয়ে যায় যে আমাদের কাছে বিগ ডেটা অ্যানালাইসিস করতে হয়। মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা চেষ্টা করি ম্যাথমেটিক্যাল অপটিমাইজেশন দিয়ে সেটাকে যতটা সম্ভব রিডিউস করা যায়, বাট সবসময় হয় না, মানে আনফরচুনেটলি হয় না। আচ্ছা, তো ঠিক আছে, যেগুলোই করতে হয়, কিছু করার নাই। তো এই হচ্ছে যে মূল বিষয়। এবং আমরা বেসিক যে কাজগুলো, যেটা প্রেডিক্টিভ মডেলিং শেখার জন্য, আমরা এই কাজটা শুরু করেছি 2022 সালের শেষ থেকে। আচ্ছা, মানে 26-এর জন্য? না, মানে এই বেসিক আমরা এর আগে অনেক রকমের প্রেডিক্টিভ মডেল বানিয়েছি আর কি। আচ্ছা, ঠিক আছে, আমরা ফরকাস্টিং মডেলও বানিয়েছি। আচ্ছা, ঠিক আছে, তো আমরা বিভিন্ন রকম ফরকাস্টিং মডেলও বানিয়েছি। আচ্ছা, আচ্ছা। বিষয়টা হচ্ছে কি, আমাদের মূল কাজটা কিন্তু প্রথমে কিন্তু আমরা ফ্রিতেই করতাম, এবং তারপর কিছু কিছু কাজ যখন ঠিকঠাক হয়েছে তখন আমরা স্পন্সর পাওয়া শুরু করি। ঠিক আছে, তো এইটা আচ্ছা, আর কারো কিছু আচ্ছা, আমি টালিগঞ্জটা একবার দেখাই। ঠিক আছে, এইটা ছিল টালিগঞ্জ। তো এমনকি আমরা এখানে এজ দিয়েছিলাম। ঠিক আছে, এবার যেটা মেলেনি সেটা একটা দেখাই। তো কয়েকটা জিনিস মেলেও নি। আচ্ছা, আপনারা জিনিস দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায়, বেশিরভাগ জায়গায় টিভিতে বা ইত্যাদি যেখানে আমরা দেখেছেন, সেখানে দেখবেন দেখা যাচ্ছে যে কে জিতেছে তারটাই খালি বলা হচ্ছে, তাই না? জিতবে আর কি। কিন্তু আমাদের প্রেডিক্টিভ মডেলে কিন্তু দেখবেন ভোট শেয়ারটাও বলা আছে, যে এত % ভোট। এবং এই যে যেমন আমি একটা দেখাচ্ছিলাম যে এই বিজেপি তৃণমূলের যে খুব অল্প লড়াই 41%, 40.5%, এখানে সিপিএম এর 14.5, যদি একটু কমে, যেটা দেখানো আছে আর কি, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি একটু আর কি, এই যে একটু কমানো আছে, মানে যদি কমে তাহলে দেখবেন এখানে বিজেপিটা কিন্তু বেড়ে যাবে একটু।
এবং এইভাবেই আমাদের এই মডেলিং গুলো করা হয়। ঠিক আছে, তো যাক, আমি একটা মডেল মেলেনি, সেটা আমি জাস্ট দেখিয়ে আমি ক্লাসটা শেষ করবো আজকে। কারণটা হচ্ছে আমার কালকে সকালে ফ্লাইট। হ্যাঁ দেবব্রত। জাস্ট একটা কোশ্চেন, আমি একটা ভ্যারিয়েবল মানে বিশেষ করে স্ট্যাটিস্টিশিয়ানদের ক্ষেত্রে শুনেছি আর কি, কাফকা কাফকা ভ্যারিয়েবল, কাফকা কাফকা বলে কোনো মডেল আছে? মানে কাফকা কতগুলো না, এইগুলো মডেল ঠিক না, মানে এইগুলো না মানে কতগুলো ভ্যারিয়েবল লাগবে একটা প্রবলেম সলভ করার জন্য, এরকম কোনো ক্যালকুলেশন পাওয়া যায়? আপনি দুটো ভেরিয়েবলের একটা প্রবলেম সলভ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কিন্তু বা আমার ধরুন কোনো একটা প্রবলেম মানে মডেলিং করার জন্য 30টা ভ্যারিয়েবল আমি ফিক্সড করেছি, তো 30টা ভ্যারিয়েবলের জন্য এটা যদি 3 ক্লাস বা 4 ক্লাস হয়, তো 30টা ভ্যারিয়েবলের জন্য আমার কতগুলো ডেটা লাগবে বা মিনিমাম, এরকম কোনো ক্যালকুলেশন করা যায়? না, মানে এই ক্যালকুলেশন পুরোটাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আর কিচ্ছু না। মানে আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মধ্যে দিয়ে ভাবি যে কি হতে পারে। আচ্ছা, ঠিক আছে, যে আমরা একটা যেটা একদম সিম্পল এপসাইলন নেলের ডেফিনেশন, ঠিক আছে, সেখান থেকে আমরা ভাবতে কি হতে পারে, কিন্তু এইটা বিরাট মানে পরবর্তীকাল অব্দি এইটা একেবারে মানে এইটাই যে ফিক্সড ভ্যারিয়েবল এইগুলোই লাগবে এরকম কোন হিসাব কিন্তু আমাদের কাছে নাই। হ্যাঁ সেটা তো ডেফিনেটলি, কারণ বিভিন্ন সময় বিভিন্ন ভ্যারিয়েবল অ্যাডেড হয়। ঠিক আছে, তো এই হলো আমাদের আজকের যাবতীয় আলোচনা। আমি ক্লাসটা শেষ করব, কারণ কালকে সকালবেলা আমার ফ্লাইট আছে, আমাকে রেডি হতে হবে আর কি। তো ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থাকে একটুখানি আমি just নিয়ে নেবো। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। বলছি স্যার, একটা জিনিস জানতে চাইছি, আপনি যে বললেন স্যার ফুটবলের যে জন্য আপনারা একটা বানাচ্ছেন ফুটবলের 2026-এ, তো ওটা কি একটু যদি বলেন একটুখানি। সেম, যে কে জিততে পারে এবং কি রেজাল্টস হতে পারে, আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করেছি এবং সেই এনভায়রনমেন্ট রান করাচ্ছি। এবারে 10 লক্ষ বার আমরা ফুটবলের ক্ষেত্রে ওটা 5 মিলিয়ন টাইমস রান করাবো আর কি। 50 লক্ষ বার আমরা এই ওয়ার্ল্ড কাপটাকে আমরা ভার্চুয়ালি রান করাবো এবং আশা করছি পরের সপ্তাহে বা তারপরের সপ্তাহে আমরা রেজাল্টটা পেয়ে যাবো আর কি। তারপরে দেখা যাক কি হয়। এবং একটা এটা আমাদের বানানো চলছে, আর একটা আমাদের ছাত্রদের সাথে আমরা বানানো শুরু করবো খুব তাড়াতাড়ি। তো দুটোই আমরা বানাবো আর কি। এই দুটো টিমেই আমি আছি, সর্বঘাটের কাঠালি কলা হয়। তো না মানে স্যার এটা কে নেবে, মানে জিনিসটা কারা নেবে, এই যে আপনারা যে জিনিসটা প্রজেক্টটা বানাচ্ছেন অ্যানালাইসিস, এটা নেবে কারা? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কি, আমরা যাদের হয়ে বানাচ্ছি, হ্যাঁ মানে আমরা যারা প্রফেশনালি যেটা বানাচ্ছি আর কি, সেটাকে ডেটা অ্যানালিটিক্স ফার্ম দেবে, যারা আমাদের ক্লায়েন্ট। ঠিক আছে, এবার তারা সেটিকে অ্যানালিসিস করে তারা বিভিন্ন রকমের স্পোর্টস অ্যানালিটিক্স কোম্পানি যারা আছে, যেমন কয়েকদিন আগে ইন্ডিয়াতে একজন স্পোর্টস অ্যানালিটিক্স কোম্পানি বিপণন করতে চেয়েছেন, ইনভেস্ট করতে চেয়েছেন। তো তারা নেবে হয়তো, বা সেটা আমরা জানি না কি নেবে, কারণ আমরা একটা ডেটা অ্যানালিটিক্স ফার্মকে সেটা হাতে তুলে দেবো। কিন্তু আমরা ছাত্রছাত্রীদের সাথে যেটা বানাবো, সেটা একটা প্রোটোটাইপ মডেল বানাবো একটা আমরা, সেটা আমরা খানিকটা নিজেদের কাজ শেখার জন্য বানাবো, খানিকটা বানাবো যে আমাদেরটা মেলে কিনা সেটা দেখার জন্য, খানিকটা আনন্দ করতে মজা করতে বানাবো। স্যার ফুটবলের ক্ষেত্রে এই যে ডেটাটা, সেক্ষেত্রে কি মানে আপনারা তো বিভিন্ন এআই থেকে নিচ্ছেন, বিভিন্ন ওপেন সোর্স থেকে, কিন্তু জনমত সংগ্রহ যেটা, সেরকম কি কিছু করা হবে মানে অন গ্রাউন্ড? না, ফুটবলে কি জনমত সংগ্রহ করবো? ফুটবলে যেটা নেওয়া হবে সেটা হচ্ছে এক্সপার্ট ওপিনিয়ন। সেই এক্সপার্ট ওপিনিয়ন্স গুলো তো আমরা বিভিন্ন সাইটেই পেয়ে যাবো, মানে বিভিন্ন ওপেন সোর্সে পাওয়া যায়। আরেকটা জিনিস আমরা অ্যাড করেছি, একটা বেটিং অডস বলে একটা বস্তু, সেই বেটিং অডসটাকে আমরা অ্যাড করেছি আর কি। আর ফুটবলের ক্ষেত্রে অনেক কিছু, মানে যেকোনো স্পোর্টস এর ক্ষেত্রে অনেক কিছু ফ্যাক্টর আমাদের কনসিডার করতে হয়। ইনজুরিজ, হ্যাঁ, তারপর ধরা যাক যে ফ্যাটিক, কার্ড সমস্যা। ধরা যাক আমার মডেলে ব্রাজিলের টিমটা তো খুব ভালো আছে, কিন্তু ফার্স্ট ম্যাচে ব্রাজিলের দুটো প্লেয়ার কার্ড খেয়ে গেল, কি হবে? আমাদের নাও মিলতে পারে। তো ফুটবলের ক্ষেত্রে তার জন্য অনেকটা সময় নিয়ে
কাজটা আমরা করেছি আর কি, অনেকটা দিন প্রায় বা মানে 89 মিনিটসে একটা রেড কার্ড পেয়ে গেল বা পেনাল্টি। হয়ে গেল, গল্প শেষ। এই সমস্ত জিনিসগুলো কনসিডার করতে হয় আর কি, এইটাকে র্যান্ডমনেস বলা হয়, মডেলিং হচ্ছে র্যান্ডমনেস বলা হয়। আমরা মডেল সেক্ষেত্রে কি আপনাদের এটা মিলবে? এই যে 89 পয়েন্ট, যদি ধরুন একজন কেউ ক্রেডিট কার্ড পেয়ে গেলো বা এগুলো পেনাল্টি হয়ে গেলো, সেক্ষেত্রে আপনাদের ডেটা মিলবে? পৃথিবীতে কোনো মডেল এটা মেলাতে পারবে? একজন ধরা যাক ভিনিসিয়াস জুনিয়রকে কে গ্যালারিতে গালাগাল করেছে, তার জন্য ভিনিসিয়াস তার দিকে তেড়ে গেছে, গিয়ে কার্ড খেয়েছে, পৃথিবীর কোনো মডেল এটাকে প্রেডিক্ট করতে পারবে? তাহলে ভিনিসিয়াস জুনিয়রকে বলতে হবে, ভাই মডেল তৈরি করেছি, কার্ড খেও না। আর কি না, মানে এটাকে অপটিমাইজ করা যায় যে আমরাও মডেল গুলোকে শিখিয়ে দেবো, যে শিখিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের জিনিস হতে পারে, তো মডেলও সেটাকে র্যান্ডমনেসেই সেই 50 লক্ষ বার সেই র্যান্ডমনেসটাকেই তুলে ধরবে আর কি। এটাই একমাত্র, আর কোনো উপায় নাই, যে মডেলকেও শিখিয়ে দেয় যে ভাই এই ঘটনাগুলো ঘটে, তুমি এটা জেনে রাখো। এবং তার মধ্যে একটা তালিকা তৈরি করা হয় যে কোন কোন প্লেয়ার বেশি রিয়াক্টিভ, তারা রিয়াক্ট করে বেশি। হ্যাঁ, এই সব কটাকে মাথায় নিয়ে আমাদের এই কাজগুলো করতে হবে। স্যার একটা আউট অফ দ্য কোশ্চেন জিজ্ঞেস করছি বক্স, এই যে আপনারা ভোটের ক্ষেত্রে যে থার্ড পার্টি থেকে ডেটা নিয়েছিলেন অন গ্রাউন্ডের, এটা মানে থার্ড পার্টিটা কোন কোম্পানির নাম কি জানতে পারি? এই নামটা বলা না খুব, মানে আমি একটা কোম্পানির নাম বলছি না, আমি মানে এটা বলা উচিত হবে না, রেকর্ডিং ও অন আছে, বলা উচিত হবে না এটা। ওকে যদি স্যার, থ্যাংক ইউ স্যার। যদি যদি ক্লাস হয় বা কখনো যদি ক্লাস হয়, যখন রেকর্ডিং বন্ধ করে আমি আলোচনা করতে পারি। ঠিক আছে, আবার সামনাসামনি কখনো দেখা হলে ফাটিয়ে আড্ডা মারতে পারি, কোনো অসুবিধা নেই। না, বিভিন্ন যে নাম আপনার- করা সার্ভে কোম্পানি গুলো আছে যাদের নাম আমরা পাই, সেরকমই কেউ মানে এরকম কেউ কিছু হতে পারে আর কি, তাই তো? মানে চেনা, মানে খুব নাম করা কোম্পানি নয়, বাট ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই জাতীয় কাজ করে আর কি, সার্ভে করে, বেসিক্যালি সার্ভে কোম্পানি। একটু বলে রাখি, আমাদের প্রত্যেকটা ব্যাচই শুরু হওয়ার আগে, যেটা আমি সমস্ত স্টুডেন্ট যাদের পক্ষে নাগেরবাজার আসা, মানে আমাদের যে অফিস রয়েছে, যে স্টুডিও রয়েছে, সেখানে আসা পসিবল হয়, তাদেরকে আমরা আমন্ত্রণ করি। গত ব্যাচেও হয়েছিল, এই ব্যাচেও হবে। যারা আসতে পারবেন, শেখার সময় আমি থাকি, আমাদের কোম্পানির যারা বাকি টিম মেম্বার্স রয়েছে তারা থাকেন। এছাড়া সায়ন স্যার, যিনি পাওয়ার বিআই, ট্যাবলু এবং অ্যাডভান্স এক্সেলের ডেটা সায়েন্সের পার্টটা করাবেন, তিনি থাকবেন। সৌম্যদীপ স্যার থাকবেন, আমি থাকবো। তো সেদিন দুর্দান্ত মজা হয়, আমাদের স্টুডিওতেই এটা করা হয়। তো সেদিন এই ধরনের, সেদিন তো আর কোনো রেকর্ডিং হয় না, যেহেতু অফলাইনে আমরা মিট করি। এটাকে মিট এন্ড গ্রিট বলে থাকি আমরা, যেটা আমাদের প্রত্যেক ব্যাচের শুরুর আগে হয়। সেদিন এই ধরনের যে আলোচনাগুলো, যেগুলো আমরা এখন যেহেতু এটা লাইভ স্ট্রিম হচ্ছে এবং পরে এটা অনেকে রেকর্ডিং ভার্সনটাও দেখবে, তো সেই জন্য এখানে আমরা এই নামগুলো বলছি না। আর অনেক বিষয় রয়েছে, অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো আমাদের জানতে হয়, সেগুলো নিয়ে আমরা সেদিন আলোচনা করব। তো আজকে আপাতত সমুদ্র স্যারের কাল সকালে ফ্লাইট রয়েছে, আজকের এটা আমরা শেষ করছি। আমি একটু চ্যাটে দিয়া ম্যাডামকে নাম, ফোন নাম্বারটা দিয়ে দিতে বলবো। হ্যাঁ, দিয়ে দেওয়া হয়েছে, যে আপনারা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছেন বা যারা অ্যাডমিশন নিতে চান, তারা যে কোনো ডিটেলস এর জন্য এই নম্বরে ফোন করতে পারেন। ধন্যবাদ তাহলে সবাইকে, শুভরাত্রি। পরের আচ্ছা ক্লাসে সৌম্যদীপ স্যার আপনার সঙ্গে নাগেরবাজারে যে দেখা হতে পারে, মানে কোথায় দেখা হতে পারে? ক্লাসেই দেখা হতে পারে, আর কোথাও না। আমার বাড়ি অনেক দূর আচ্ছা, আছে, আমি একদিন হলেও যাবো, অসুবিধা নেই। লাইভে আমি মানে সবার অ্যাভেলেবিলিটি চেক করে আমরা সেই দিনটা ঠিক করবো। দিনও যাবো, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, তাহলে থ্যাংকস আ লট সৌম্যদীপ স্যারকে এবং সমস্ত স্টুডেন্টদের। দেখা হচ্ছে, শুভরাত্রি।